দেখুন, ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে বাণিজ্য আছে, নিরাপত্তা সংক্রান্ত বিষয় আছে, সীমান্ত সমস্যা আছে, পানি সংক্রান্ত সমস্যা আছে। তার মধ্যে সম্প্রতি শেখ হাসিনা বিষয়টি একটি মাত্র বিষয় হয়েছে এখন, মানে শেখ হাসিনাকে প্রত্যার্পণের বিষয়। কেবলমাত্র শেখ হাসিনা ভারতে থাকাকালীন অবস্থায় কি আচরণ করছেন, তিনি তো কেবলমাত্র একটা সাংবাদিক বৈঠক করেছেন, তাতে তিনি গণমাধ্যমে যে সাক্ষাৎকার দিয়েছিলেন সেটা পুনরুক্তি করেছেন যে তিনি ডিসেম্বরে যাবেন, তার একটা ব্যক্তিগত সিদ্ধান্ত ঘোষণা করেছেন। তার এই ঘোষণাটা নিয়ে বাংলাদেশ সরকারের যে প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়াটা কূটনৈতিক সুলভ নয় এবং এটা স্বাভাবিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে কি একটিমাত্র বিষয় যে শেখ হাসিনা, আজকে দেখলাম বেশ কিছু মন্ত্রীও বলেছেন, মন্তব্য করেছেন, ভারত যদি শেখ হাসিনাকে এইভাবে প্রশ্রয় দিতে থাকে তাহলে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে ভাবতে হবে। রীতিমতো হাস্যকর বিষয়। মানে আমি সেই জন্য প্রশ্নটা করেছিলাম, ভারত আর বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কটা কি বাংলাদেশের বর্তমান সরকার এটা কি শেখ হাসিনা কেন্দ্রিক করে তুলতে চাইছেন? শেখ হাসিনার ওঠা বসা, নড়া চড়া, ভাষণ দেওয়ার না দেওয়ার তার প্রতিক্রিয়া, তার উপরে নির্ভর করবে দু দেশের সম্পর্ক। তার জন্য তো ভারত তো যে ট্যুরিস্ট ভিসা চালু করার সিদ্ধান্ত নিয়েছে সেটা তো বন্ধ হচ্ছে না, তাই না? ট্যুরিস্ট ভিসা কি নেবেন না, নাকি নেবেন? এবার প্রশ্ন এবার হলো, তারা সেই শেখ হাসিনা বক্তব্যের পরে সেই সময় তারা একটা প্রচন্ড ক্ষুব্ধ হয়ে একটা প্রেস বিবৃতি তৈরি করলেন। এবং এই প্রেস বিবৃতিটার যেটা ভাষা, যে কোনো কূটনীতিবিদকে যদি জিজ্ঞেস করেন, প্রশ্ন করেন, মানে বাংলাদেশেরই, আমি ভারতের বলছি না, বাংলাদেশেরই কূটনীতিবিদদের জিজ্ঞেস করেন এটা কি কূটনৈতিক ভাষা? পররাষ্ট্র মন্ত্রণালয় তো কোনো রাজনৈতিক ভাষা ব্যবহার করেন। এটা রাজনৈতিক দলের একটা প্রেস রিলিজ হয়ে গেছে। সেখানে যে ধরনের শব্দ ব্যবহার করেছে, অশালীন শব্দ ব্যবহার করা হয়েছে, সে শব্দটা কোনো কূটনীতির ভাষায় ব্যবহার করা হয় না। দ্বিতীয়ত, এই কূটনৈতিক যদি আপনি কোনো জবাবও দিতে চান, কোনো যদি প্রতিক্রিয়াও দিতে চান, তার কতগুলো পদ্ধতি আছে। যদি তারা এখন ভিয়েনা প্রোটোকল সম্পর্কে অভিজ্ঞ থাকেন বা জানেন, তাহলে বলা যেতে পারে যে সেক্ষেত্রে সেই অনুসারে সেই দেশের যে সরকার সম্পর্কে বলা হচ্ছে তাকে একটা নোট বার বা কিছু পাঠানো দরকার। সৌভাগ্যবশত দেননি, তার ফলে কিন্তু সম্পর্কটা হয়তো বেঁচে থাকে। কারণ ওই চিঠিটা যদি, ওই বয়ানটা যদি নোট বার হয়ে আসতো, তাহলে সেটা একটা ভয়ঙ্কর পরিণতি হতো। ফলে আমি জানি না, এবং এটাও তো আমরা সকলেই জানে, বাংলাদেশের সব সাংবাদিক জানে, যে ওই কূটনৈতিক মানে যে প্রেস বিবৃতি, সেই বিবৃতিটাকে 9 বার পরিবর্তন করতে হয়েছে। একবার করে আপলোড করা হয়েছে, প্রত্যাহার করে আবার চেঞ্জ করা হয়েছে, আবার তোলা হয়েছে, আবার চেঞ্জ করতে করতে প্রায় 8-9 বার। হাস্যকর পর্যায়ে গিয়েছে। আমি বললাম তাদের তো ধারণা ছিল যে ভারতের সঙ্গে সম্পর্ক তাহলে রাখা যাবে না, কিন্তু বাংলাদেশের যে প্রয়োজন, যে ভয়াবহ যে বিদ্যুৎ সংকট, গ্যাসের সংকট, তার একটা অন্যতম বড় কারণ হচ্ছে যে ডিজেল দ্বারা যে সমস্ত মেশিন গুলো চলে, এই ডিজেলের অভাব, এবং ডিজেল আরো বেশি প্রয়োজন আছে বাংলাদেশে। আমি বলছি যে ন্যায্য প্রয়োজনীয়তাই আছে, কিন্তু আপনি পরের দিন, যেদিন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী আপনাদের জ্বালানি মন্ত্রীর সঙ্গে দেখা করলেন, এবং দেখা করার পর তিনি বলেছেন যে এখন বাংলাদেশের যে অবস্থা, তাতে আপনাদের যদি আমাদের আরো বাড়তি ডিজেল দেন তাহলে ভালো হয়। দীনেশ ত্রিবেদী অবশ্যই সেই বার্তাটি ভারত সরকারের কাছে পাঠিয়ে দিয়েছেন, এবং গতকাল শুক্রবার দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং এ এটা একটা প্রশ্নও করেছিলেন এক সাংবাদিক, বাংলাদেশ যে ডিজেল চেয়েছে এই ব্যাপারে আপনারা কোনো প্রতিক্রিয়া জানিয়েছেন কিনা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আসলে অধীনে এই পেট্রোল বা ডিজেল মন্ত্রণালয়টা ডিফারেন্ট মন্ত্রণালয়, আলাদা মন্ত্রণালয়। তিনি বলেছেন আমি এটা খোঁজ নিয়ে জানাবো, কারণ আমি এটা জানি না। এটা তো ডাইরেক্টলি পররাষ্ট্র মন্ত্রণালয় আসেনি,
এটা পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের কাছে গেছে। তা আমার বক্তব্য হচ্ছে যে একদিকে যখন যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমকি দিচ্ছেন যে সম্পর্ক প্রায় ভেঙে গেল, তখন আমি দেখছি যে আর এক মন্ত্রণালয় মন্ত্রী তিনি ভারতের কাছে ডিজেল চাইছেন। তো আমার কাছে এই প্রশ্ন, সম্পর্ক যদি ভেঙে যায় তাহলে তো সবই তো ভেঙে যায়, তাহলে তো ডিজেলের প্রশ্নও আসে না, বিদ্যুতের প্রশ্নও থাকে না। আপনার বিদ্যুৎ, এনার্জি এবং জ্বালানি দুটোই প্রয়োজন, এবং যে ক্ষেত্রে ভারত দিতেও পারে, দেবে না এমন কোনো কথা নয়। বলে আমি বলতে চাইছি, সেই কারণে আমি এটা লিখেছি যে আপনারা যদি এতই রেগে গেলেন তাহলে পরের দিন আবার ডিজেল চাইলেন। তার মানে কি, বাংলাদেশে এটা পরিষ্কার যে একটা মন্ত্রণালয় যা করছে তা আর একটা মন্ত্রণালয় জানে না, সমন্বয় নেই। ভারতবর্ষে যদি কোনো বিষয়, যে কোনো বিষয় যেটা আন্তর্জাতিক যার আর কি মানে র্যামিফিকেশন আছে, আপনি যদি সেই বিষয়ে কোনো প্রশ্ন করেন তাহলে প্রত্যেকটা মন্ত্রণালয় বলবে এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলবে। পররাষ্ট্র মন্ত্রণালয় হলো ভারত সরকারের মুখপাত্র, তারাই ভারত সরকারের সিদ্ধান্তটা জানায় বহির্বিশ্বকে। কিন্তু বাংলাদেশের কোনো বেশি সিস্টেম নেই, পুরোটাই একটা অগোছালো এলোমেলো ব্যাপার। এটা কিন্তু এইটা বলে নয়, আমি এর আগে শেখ হাসিনা আমলেও দেখেছি যে স্বাস্থ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে যে ভ্যাকসিন আনবে চীন থেকে, অথচ পররাষ্ট্র মন্ত্রণালয় জানে না। পররাষ্ট্র মন্ত্রকে বিনা পরামর্শ করে, এমনকি এমন অবস্থাও হয়েছিল একটা যে চীনের সঙ্গে সামরিক অভ্যাস মহড়া করা হবে, সেটা পররাষ্ট্র মন্ত্রণালয় জানতো না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইন্টারভেনশনে সেটা বন্ধ হয়েছিল। এখন এক্ষেত্রেও আমি দেখলাম যে সেটাই প্রশ্ন রেখেছিলাম আমি যে সোশ্যাল মিডিয়াতে, যে যদি সম্পর্ক এতই খারাপ হয়, এতই রেগে যান, তাহলে পরের দিন ডিজেল চাইলেন, নাই চাইতে পারতেন। আমি এইটাই বলতে চেয়েছিলাম। এখানে একটা জিনিস মনে হচ্ছে যে উপরে আমরা কড়া বিবৃতি দেখছি, রাগ হচ্ছে, ভারতকে একদম সেভাবে বিরোধিতা করছে, এটি কেন যেন মনে হচ্ছে যে নাটকীয়তা কিনা, তলে তলে কি যোগাযোগ হচ্ছে? এটি কি বাংলাদেশের বিশেষ কোন চরমপন্থী গোষ্ঠীকে দেখানোর জন্য, জামায়াত বা এনসিপি, যে ভারতের সাথে আমাদের সম্পর্ক নেই, ভারত বিরোধিতার মধ্যে আমরা আছি, এমন কিছু কি হচ্ছে? মাঝে মাঝে কিন্তু এমনটা মনে হচ্ছে। আপনি কি বলেন? না, আপনি প্রায় সঠিক দিকে ইঙ্গিত করেছেন, কিন্তু আমি বলছি যে গোপনে কোনো আলাপ আলোচনা চলছে কি চলছে না, সত্যি কথা কেউ কোনো নিশ্চিত করেনি। আমি খোঁজ নিচ্ছিলাম কিন্তু আসলে কি, মানে এই যে ওপরে ওপরে যে ক্রোধ, উষ্মা, ক্ষোভ দেখানো, এটি নাটক কিনা, আসলে হয়তো কোনো একটা আছে। কিন্তু এটা এই কারণেই হয়তো বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা, তাতে সেখানে তারেক রহমান সরকারকেও নির্ভর করতে হচ্ছে, বা তাদের যে জামায়াত এবং সেই ধরনের যে উগ্রপন্থী শক্তি, তাদেরও কিছু অনেকটা চাপে তারা রয়েছে, এবং তারা যে পূর্বের শেখ হাসিনা সরকারের থেকে পৃথক, ভিন্ন এই আচরণ করবেন, সেটা তাদের বারবার প্রমাণ দিতে হচ্ছে। কিন্তু ভারত বিরোধিতাটা সাধারণ মানুষ কিন্তু এটা মানছেন না। আপনি বলবেন কেন, কি করে বুঝলেন সাধারণ মানুষ ভারত বিরোধী নয়? যেদিন ট্যুরিস্ট ভিসা ঘোষণা করা হলো, একদিনের মধ্যে 1.5 লাখ মানুষ আবেদন করলেন ভারতে আসার জন্য। আমি বলছি না যে এটা ভারতের জয় বা কিছু, আমি বলছি যে সেই মানুষগুলো তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, যেগুলোর জন্য তারা ভারতে আসতে চান সহজে, সস্তায়, যেটা অন্য কোনো দেশে সম্ভব না যাওয়া। আপনি চীন বা পাকিস্তানের দরজা যদি খুলেও দেন, তারা যদি বলে যে আমরা বিনা পয়সায় ভিসা দেবো, তাও দেখবেন আপনি কেউ, অনেকে যাবে না। তার কারণ হচ্ছে সেখানে যাওয়ার যে খরচ, সেখানে গিয়ে থাকার যে খরচ, এবং তাদের যে সুবিধা যাদের পাওয়ার কথা, সেগুলোতে না। কারণ বাঙালির যে চাহিদা, বাঙালির যে ভরণ পোষণ, তার পোশাক আশাক, তার খাদ্যাভাস, সবটাই ভারতের পশ্চিমবঙ্গের সঙ্গে অনেকটা মেলে না। ফলে তাদের তো স্বাভাবিক গন্তব্যস্থল হবে হয় পশ্চিমবঙ্গ অথবা ত্রিপুরা, বা যেখানে বাঙালি বেশি আছেন। ফলে এইটাই একমাত্র প্রমাণ যে 1.5 লক্ষ প্রথম দিনই আবেদন করে বুঝিয়ে, তার আগে কিন্তু মানে ঘোষণা করা হয়েছিল ওই জঙ্গি গোষ্ঠী বা চরমপন্থী গোষ্ঠী যে ভারতের ভিসা যেন কেউ না নেন। তো সেই নির্দেশ উপেক্ষা করে যে দীর্ঘ লাইনের ছবি যমুনা ফিউচার পার্কে দেখা গেছে, সেটা প্রমাণ করে যেটা ভারত বিরোধিতাটা সাধারণ মানুষ করেন, এটা কিছু মানুষ তারা
রাজনৈতিক উদ্দেশ্যে করেন, তাদের নিজস্ব সোজা কথায় রাজনীতির দোকান চালানোর জন্য করেন। সেই দোকান চালানোর জন্য তাদের অর্থ সংস্থান করেন কেউ, সেই কারণে তারা করেন। তাহলে আমি বলছি যে সেইটাই কারণে যে আমার মনে হয় না যে এটাতে কোনো দ্বিপাক্ষিক সম্পর্কের কোনো অসুবিধা হওয়া উচিত এই কারণেই আরো নয়। দেখুন, আমার তো মনে হয় যে ভারতের থেকে যে বাংলাদেশকে যে আমন্ত্রণ জানানো হয়েছে ব্রিক্স শিখর সম্মেলনে, সেই সুযোগটা নেওয়া উচিত বাংলাদেশে। এবং আপনি বলবেন হয়তো কেন, আমি বলছি যে দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বপ্রথম সপরিবারে তারেক রহমানকে ভারতে আমন্ত্রণ জানিয়েছিলেন দ্বিপাক্ষিক সফরের জন্য, এবং তিনি হচ্ছেন সর্বপ্রথম বিশ্বের নেতা যিনি তারেক রহমানকে শুভেচ্ছা জানান এবং তাকে আমন্ত্রণ জানান। সে আমন্ত্রণের আমি জানি না, আমি শুনেছি বা এখন পর্যন্ত তার স্বীকৃতি পর্যন্ত তারা দেন। দ্বিতীয় আমন্ত্রণ কি, তাতে যখন এলেন না তখন আরেকটা সুযোগ ভারত সরকার চাইছিলেন তারেক রহমানের সঙ্গে কথা বলতে বা কাজ করতে। সেটা হলো, যেহেতু ব্রিক্স এর এবার সভাপতি ভারত, সেই হিসেবে ব্রিক্স এর সভাপতি হিসেবে 11টা দেশের রাষ্ট্রের সভাপতি ইনি আমন্ত্রণ জানালেন বিমস্টেকের সভাপতি বাংলাদেশকে। বাংলাদেশে তারেক রহমান যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি সভাপতি। আচ্ছা, তিনি কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী নন, তিনি বিমস্টেকের যে 7টা রাষ্ট্র আছে যার মধ্যে ভারতও আছে তারও তিনি কিন্তু নেতা। ভারত, বিমস্টেক মানে ভারত, মানে ভুটান, ভারত, মায়ানমার, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, এই দেশগুলোর সভাপতি তিনি। ভারত, এখানে শেখ হাসিনা প্রশ্ন আসছে কি করে? শেখ হাসিনা তো কোনোভাবেই বিমস্টেক বা ব্রিক্স কোনোটার সঙ্গে জড়িত নয়, সেটা তো ভারত বাংলাদেশের একটা দ্বিপাক্ষিক বিষয়, সেটা দ্বিপাক্ষিক বৈঠক যখন হবে তখন কথা বলবে। কিন্তু ব্রিক্স এর শিখর সম্মেলনে বিমস্টেক হিসেবে সভাপতি হিসেবে তিনি যদি না আসেন, তাহলে তিনি শুধু বাংলাদেশের কথা নয় বাদই দিলাম, তাহলে বাকি 6টা রাষ্ট্রকে কিন্তু অপমান করছে। তিনি বিমস্টেকের সভাপতিত্ব পৌরোহিত্য করার তাহলে যোগ্যতা আছে কিনা, এই বিষয়ে প্রশ্ন উঠতে পারে। ভবিষ্যতে ব্রিক্স এর সঙ্গে তার যেখানে 11টা রাষ্ট্রের সম্পর্ক, সেই 11টা রাষ্ট্রের মধ্যে তাদের একটা সমস্যা হতে পারে। আর একটা তারা অজুহাত দেখাচ্ছেন শেখ হাসিনা। আপনাকে আরেকটা কথা বলি, যেটা অন্য জায়গায় এখনো বলা হয়নি, আলোচনা হয়নি, চর্চা হয়নি, সেটা হচ্ছে ব্রিক্স এর যে 11 জন সদস্য তার মধ্যে আছে ইরান। ইরানের রাষ্ট্রপতি আসবেন, এবং এই মুহূর্তে বাংলাদেশ সৌদি আরব, টার্কি সহ তাদের সঙ্গে একটা সামরিক জোট করছে, যেটাতে ইরান কিন্তু হুমকি দিয়েছে। ফলে ইরান যেখানে উপস্থিত, সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আসবেন, সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য একটা অযথা শেখ হাসিনা অজুহাত তৈরি করেছে। কিন্তু এটাই বলছি, এটা কিন্তু মানে খুবই, আমি বলবো যে জাতা কলে পড়ে গেছে। কারণ এটাতে ভবিষ্যতে বাংলাদেশের কূটনৈতিক মানে তার যে পথ, সেই পথে কিন্তু বহু প্রতিবন্ধকতা তৈরি হবে। তিনি কিন্তু আদতে ক্ষতি করবেন বাংলাদেশের জনতার। ভারতের কোনো ক্ষতি হওয়ার কিছু নেই, ভারত পৌরোহিত্য করছে, G20 পৌরোহিত্য করেছে, এখন এটার পৌরোহিত্য আগস্ট মাসের শেষে তো সাংহাই কোঅপারেশনের শীর্ষ বৈঠক হচ্ছে, সেখানে ভারত যাবেন, এবং ভবিষ্যতে হয়তো SCOর কোনো একদিন বৈঠকে পৌরোহিত্য করবে ভারত, সেখানে তো অনেকেরই আসার কথা। এবং আরেকটা বড় বিষয় যেটা বলে এই পর্যায়ে শেষ করি, সেটা হচ্ছে বিমস্টেকের আগামী বছরে কিন্তু শিখর সম্মেলন। সেই শিখর সম্মেলনে কিন্তু ভুটান, মায়ানমার থেকে শুরু করে থাইল্যান্ড, শ্রীলঙ্কা এবং ভারত, তাদের প্রত্যেকের যাওয়ার কথা। ফলে বিমস্টেকের সভাপতি হিসেবে তিনি কিন্তু বিমস্টেকের সদস্য রাষ্ট্র হিসেবে তাদের আমন্ত্রণ জানাবেন। তাহলে তারা কি বিমস্টেকের শিখর সম্মেলন করবেন না? আমি জানি যদি করেন, যদি আমন্ত্রণ জানান, আমাদের ভারতের প্রধানমন্ত্রী এই বোকামিটা করবেন, তিনি যাবেন। সেটাকে দ্বিপাক্ষিক কোন ইস্যুর কারণে তিনি যাবেন না তা কিন্তু নয়, কারণ এটা আন্তর্জাতিক মঞ্চ এবং বহু রাষ্ট্রীয় মঞ্চ,
আমরা যে মুহূর্তে কথা বলছি আজকে আজকে 9 তারিখ, আগামীকাল 10 তারিখ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাৎ হবার কথা। তো ব্রিক্স সম্মেলনে যাবার একটা অগ্রগতি হিসেবে কি আমরা দেখতে পারি কি বিষয় প্রথম সাক্ষাৎ হবে আগামীকালকে, সেটি আমরা জানতে পারছি। দেখুন, এই ব্যাপারে আগাম মন্তব্য করা মুশকিল, সম্ভাবনা ঠিক নয়, কোনো স্পেকুলেশন আমি করতে চাই না। কিন্তু যেহেতু দীনেশ ত্রিবেদী হাই কমিশনার হিসেবে প্রথম নিযুক্ত হলেন, তিনি পররাষ্ট্রমন্ত্রী, তারপরে জ্বালানি মন্ত্রী, তাদের সঙ্গে কথা বলেছেন, এরপরে অন্যান্য মন্ত্রীদের সঙ্গেও কথা বলবেন। ফলে স্বাভাবিকভাবে তার উপস্থিতি, তিনি দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করাটা তার একটা কূটনৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। এবং এই অ্যাপয়েন্টমেন্টটা আমি বলবো যে তিনিই চেয়েছেন, এরকম নয়। কেউ কেউ প্রচার করছেন, গণমাধ্যমে দেখলাম তারেক রহমান তাকে দেখা করতে চেয়েছেন। এটা হয় না, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ স্বাভাবিক হাই কমিশনার করতে চাইবে, সেটার সুযোগ তিনি পেয়েছেন। ফলে এখানে দ্বিপাক্ষিক যাবতীয় বিষয়ের মধ্যে কিভাবে সম্পর্ক আগে নিয়ে যাওয়া যায়, গঙ্গা পানি চুক্তির আগামী দিনের বৈঠক কত দ্রুত করা যায়, এবং সেটা সব থেকে বড়। আরেকটা বড় বিষয় আছে, যে বিষয় সেটা কিন্তু পিপল টু পিপল সম্পর্কের জন্য, সেটা হচ্ছে বাংলাদেশ ভারত ক্রিকেট সম্পর্ক পুনঃস্থাপন করা। কিন্তু সে ব্যাপারে ভারত সরকারের সিদ্ধান্ত হলো তারেক রহমানকে ভারতে একবার এলেই সমস্ত যাবতীয় বিষয় সমস্তগুলো স্থির হয়ে যাবে। সেটা কালকে দীনেশ ত্রিবেদীর বৈঠকে সব স্থির হয়ে যাবে এমন নয়, কিন্তু এই ইঙ্গিতটা পাওয়া যাবে যে তারেক রহমান আসছেন কি আসছেন না। দ্বিতীয়ত, আমি এটাও জানি যে, যেটা বললাম, আগামী বছরের যে ব্রিক্সের সম্মেলন, এই বিমস্টেকের সম্মেলন, তার আগে ভারতের পররাষ্ট্র সচিব বিভিন্ন প্রতিবেশী রাষ্ট্রে তিনি সফর শুরু করেছেন, এবং তিনিও কিন্তু তারেক রহমান বাংলাদেশে যেতে পারেন খুবই শীঘ্রই। এবং যদি তারেক রহমানের সফর বাংলাদেশ ভারতে চূড়ান্ত হয়, তাহলে নিশ্চিতভাবে বিক্রম মিস্ত্রি যাবেন এবং তাকে ব্রিক্সের আনুষঙ্গিক যাবতীয় বিষয় তাকে অবহিত করবেন। ফলে এখনো আমি বলছি যে, ইংরেজিতে বলা ভালো যে কিপিং মাই ফিঙ্গার ক্রসড, মানে আমি এখনো পুরোপুরি খোলাখুলি বলতে পারছি না। কিন্তু এটা একটা, প্রথম কথা আমি বলবো যে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এটা একটা কূটনৈতিক শিষ্টাচার দেখিয়েছেন তিনি, যে হাই কমিশনারকে আমন্ত্রণ জানিয়েছেন বৈঠকের জন্য। কালকে বৈঠক, সোমবারের বৈঠক দেখা যাক। আশা করি সবটা ভালোই হবে। আর আমরা তো ভালোর জন্যই আশা করি, আমরা তো সবকিছু নেগেটিভ কেন আশা করব? বিবৃতিতে যেটা বলা হয়েছিল ভারত সরকারের সঙ্গে সম্পর্ক নিয়ে, কিন্তু এই সিদ্ধান্তটা কিন্তু যেদিন বিবৃতি হয়েছে সিদ্ধান্তটা কিন্তু সেদিন কিন্তু জেনেছেন হাই কমিশনার, যে তাকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী, তার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছেন। তার মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিবৃতি, তার সঙ্গে জ্বালানি মন্ত্রীর বৈঠক এবং প্রধানমন্ত্রীর বৈঠকের কোনোই সম্পর্ক নেই, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তাহলে এটিকে কি আপনি সমন্বয়হীনতা বলছেন? মন্ত্রণালয়ের মধ্যে একটা সমন্বয়হীনতা আছে। আর একটা বড় অসুবিধা হয়েছে সেটা যেহেতু পররাষ্ট্রমন্ত্রী নিজে সবসময় দেশে থাকতে পারছেন না, তিনি একটি বড় গুরুতর দায়িত্ব নিয়েছেন, যে কারণে খুব জুনিয়র স্তরের অফিসাররা, জুনিয়র স্তরের কূটনীতিবিদরা তারা দায়িত্ব সামলাচ্ছেন। তাদের ক্ষেত্রে অনেক কিছু কূটনীতির ভাষা বোঝা সম্ভব নাও হতে পারে, অনেকটা বেশি রাজনৈতিক চাপে তারা অনেক কিছু করছেন এরকম একটা মনে হচ্ছে। নাহলে এই পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতিতে এই ধরনের ভাষা, অশালীন ভাষা, এটা অশালীন বলছি আমি, অশালীন ভাষা ব্যবহার করা হয় না। আর তার নিজেরই বাংলাদেশ মানে একটা রাষ্ট্র, তাতে প্রধানমন্ত্রী যেই থাকুন, কিন্তু পূর্বতন প্রধানমন্ত্রীর আচরণকে নিন্দা করে একটা বিবৃতি দিচ্ছেন ভারত সরকারকে, হাস্যকর। কূটনীতির বেসিক নিয়ম তো জানেন না, কারণ স্টেটমেন্ট ইস্যু করছেন, তাই তো এটা বোঝা উচিত, তাই না? তারেক রহমান ভারত সফরে যাচ্ছেন, আমরা যেটি শুনতে পাচ্ছি যে ভেতরে ভেতর প্রস্তুতি চলছে, উপরে উপরে নাটক চলছে। আমাদের বাংলাদেশে এই মুহূর্তে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির বহুল আলাপ, শুধু বাংলাদেশে না, এর সঙ্গে কূটনীতিও জড়িয়ে গেছে। এগুলো কি ভেতরে ভেতরে কোনো আয়োজন হচ্ছে? আপনি কি কোনো আয়োজনের কোনো সাড়া শব্দ পাচ্ছেন দিল্লি থেকে?
না, সারা শব্দ পাচ্ছি মানে যেটুকু শুনেছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে একটা বৈঠকও হয়ে গিয়েছিল, এবং সেই বৈঠকে কিন্তু মানে ব্রিক্স এর জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছিল, এবং সে অনুযায়ী তারা প্রস্তুতিও নিচ্ছেন। কিন্তু আর একটা ঘটনা খুবই ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়, এই যে বাংলাদেশ বর্তমানে যে জ্বালানি এনার্জি সংকটে পড়েছেন, আমি শুনছি যে সেই আমেরিকার যিনি রাষ্ট্রদূত ছিলেন ডেমোক্র্যাটদের সময়, সেই পিটার পিটার হাস, হাস। তিনি নাকি এসে পৌঁছাচ্ছেন ঢাকায়। তার একটা কোনো পরিকল্পনা আছে এনার্জি বিষয়ে। এক, দুই হচ্ছে মার্কিন এবং একটা বিজনেস কাউন্সিল যেটা আসার কথা, সার্জিও গোর বলে এসেছিলেন তারেক রহমানকে, সেই দলটিও সম্ভবত কাল পৌঁছাচ্ছে। ফলে বেশ আমেরিকার উপস্থিতিটা বাংলাদেশে খুবই প্রবলভাবে চোখে পড়বে কাল থেকে। এবং তার সেই অবস্থায় দীনেশ ত্রিবেদীর সঙ্গে, যদিও দীনেশ ত্রিবেদী ব্যক্তিগতভাবে সার্জিও গৌড়ের খুব ঘনিষ্ঠ বন্ধু, তার জন্য সার্জিও গৌড় বাংলাদেশের কোন রাজনৈতিক নেতার সঙ্গে দেখা না করে তিনি দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেছেন দীর্ঘ সময়, তাই না? তো সেটাও একটা তাৎপর্যপূর্ণ ঘটনা, কূটনৈতিক দিক থেকে খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা। ফলে আগামী দিনে বেশ অনেক চমকপ্রদ ঘটনার জন্য বাংলাদেশের দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে, এবং আপনারা অনেক নতুন নতুন চটকদার খবরের সংবাদ পাবেন বলে মনে হচ্ছে। তারেক রহমান যদি দিল্লিতে না যান, তাহলে আমরা যে ইনক্লুসিভ পলিটিক্স কূটনৈতিক ভাবে শুনছি, দেশীয় ভাবে শুনছি, এগুলো কি সব ব্যস্ত যাবে? যদি না আসেন মানে তাহলে বুঝতে হবে তিনি ভয় পেয়েছেন, তিনি ভীত। তাছাড়া তিনি তো 17 বছরের ওপর বিদেশে ছিলেন, তিনি তো কূটনীতি করেননি কোনোদিন, রাজনীতি সরাসরি দেশে রাজনীতি করেননি, বিদেশ থেকে রাজনীতি পরিচালনা করেছেন, তাই না? ফলে তার কাছে গোটা বিষয়টা নতুন। একটা দেশ চালনা করা, রাষ্ট্র পরিচালনা করা, সেটা ডোমেস্টিক পলিটিক্সে হ্যান্ডেল করা যায়, কিন্তু ডোমেস্টিক পলিটিক্স মানে বিয়ন্ড বর্ডার, অন্য জায়গায় সেটা করা এবং তার সঙ্গে আন্তর্জাতিক ক্ষেত্রে একটা বিষয় তৈরি করা, সে বিষয়টা কিন্তু খুবই মানে একটা দক্ষ রাষ্ট্রনেতার পরিচয় দেয়, সেটা করাটা। তাহলে আপনি যেটা বলছেন যে সেটা হচ্ছে তিনি যদি না আসে তাহলে প্রথমত তিনি ব্রিক্স চেয়ারকে অপমান করবেন, দ্বিতীয়ত বলে ভবিষ্যতে ব্রিক্স এর আমন্ত্রণ আর পাবেন কিনা সন্দেহ থাকবে, তৃতীয়ত তিনি ব্রিক্স এর অন্য রাষ্ট্রগুলোর প্রতিও অসম্মানজনক ব্যবহার করবেন। তাকে তো দায়িত্ব দেওয়া হয়েছিল বিমস্টেক পরিচালনার জন্য, এবং বিমস্টেকের যে কিছু কাজকর্ম হয়েছে, অসাধারণ কাজকর্ম হয়েছে আমরা শুনেছি, যোগাযোগ করার ক্ষেত্রে মানে দক্ষিণ এশিয়ার সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার কানেক্টিভিটি নিয়ে অনেক কথা হয়েছে, এমনকি ইউনুসের সময় কথা হয়েছে। তো সেই বিষয়টা তো তিনি যদি একদম এই একটা শেখ হাসিনা এটাকে কেন্দ্র করে যদি সমস্ত সিদ্ধান্ত নেন, তাহলে শেখ হাসিনা তো অন্তত আগামী ডিসেম্বর পর্যন্ত তো আছেনই ভারতে, না? মানে কবে যাবেন দিন ঠিক হয়নি, কিন্তু বলেছেন বিজয়ের মাসে যাও। এখন বিজয়ের মাসে যাওয়ার আগে পর্যন্ত তিনি আছেন, তো ফলে এর মধ্যে শেখ হাসিনা তো আরো অনেক কিছু এখান থেকে আরো ভাষণ দেওয়া আমি শুনেছি, আপনি দেখেছেন কিনা জানি না, আজকে ওয়াল স্ট্রিট জার্নালেও শেখ হাসিনার বক্তব্য ছাপা হয়েছে, সাউথ চায়না মর্নিং পোস্টে ছাপা হয়েছে, সিঙ্গাপুরে ছাপা হচ্ছে, এবং এরপরে সম্ভবত ভারতের সংবাদ গণমাধ্যম গুলোতেও তার বক্তব্য ছাপা হতে চলেছে। ফলে এর মধ্যে তো আরো অনেকগুলো ঘটনা, তার প্রতিটি ক্ষেত্রে যদি শেখ হাসিনাকে ধরে বসে থাকেন তাহলে তো কোনোদিন এগোতে পারবেন না। এবার শেখ হাসিনার কারণে আবার এই কারণে যে শেখ হাসিনা নিয়ে পাছে আলোচনা হতে পারে জাতিসংঘের, ঠিক আমি শুনেছি জাতিসংঘে যাওয়ার তিনি সিদ্ধান্ত নিয়েছে, সেটাও আবার পিছিয়ে না দেয়, সেখানে শেখ হাসিনা নিয়ে প্রশ্নের মুখে হতে হতে। এটা একটা মানে বিচিত্র পরিস্থিতি, এরকম তো হতে পারে না, উপমণ্ডপ হয়ে তো থাকা যায় না। আপনাকে তো দরজা খুলে সাহসের সঙ্গে আপনি তো ডিল করবেন সকলের সঙ্গে, যেটা আপনারা বলে থাকেন বাংলাদেশের মানুষ, আমরা চোখে চোখ রেখে কথা বলবো। তো চোখে চোখ রেখে কথা বলুন, আপনি তো পিঠ টান দিচ্ছেন, ভয় পালাচ্ছেন কেন? সাহস নেই চোখে চোখ রেখে কথা বলার?
আসুন না এখানে এসে বলুন, আপনি সকলের সামনে, ব্রিক্সের সামনে ভারতকে দায়ী করুন, তবে তো বুঝবো আপনার সাহস। সেটাও সাহস পাচ্ছেন। এবার যদি ধরুন বাকি ব্রিক্সের সদস্যরা তারা সকলে মিলে তার সমালোচনা করতে শুরু করে দেয়, যেটা অন্যায় করেছেন না এসে, তখন কি মান সম্মান থাকবে? আমার মনে হয় তাকে যারা বুদ্ধি দিচ্ছেন, আমি একটা কথা বলতে মানে সাহস পাচ্ছি না, তবু বলে ফেলছি, আমার ধারণা তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলছে, তাকে ডোবানোর জন্য। এইটা আমার মনে হয়েছে। এটা আপনার সঙ্গে একমত আমিও, শুরু থেকেই, সরকারটা গঠন থেকেই, শুরু থেকে আপনি খেয়াল করে দেখবেন, আপনি বাংলাদেশ নিয়ে যেহেতু দীর্ঘ পর্যবেক্ষণ আপনার আছে, বাংলাদেশের রাজনৈতিক নেতাদেরও চেনেন। বিএনপির যেসব ডাকসাইটে নেতা, তারা কিন্তু সরকারের মূল লাইম লাইটে নেই, তাদেরকে সাইড লাইনে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমাদের শেষ প্রশ্ন সেটি হচ্ছে যে ভারত বাংলাদেশ, ঢাকা দিল্লি, আমাদের বহু স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক আছে। সেটি গঙ্গার পানি বন্টন চুক্তি থেকে শুরু করে, তিস্তা থেকে শুরু করে, খাদ্য বস্ত্রের সাথে রিলেটেড, বিদ্যুতের সাথে রিলেটেড, বহু কিছুর সঙ্গে আমরা একে অপরের সাথে সম্পর্ক যুক্ত। তারেক রহমান এই ব্রিক্স সম্মেলনে যাবেন, শুধু ব্রিক্স নয়, এটি ঢাকা দিল্লির একটা সম্পর্কেরও সেতু বন্ধন তৈরি হতে পারে। শেষ প্রশ্ন জিজ্ঞেস করবো যে এই সব সম্পর্কগুলা কি কন্টিনিউ হবে যদি তিনি ইগনোর করেন তারেক রহমান? আমি যে সম্পর্কগুলোর কথা বললাম, না, ইগনোর করলে তার তো কোনো লাভ কিছু আমি দেখছি না বাংলাদেশের জন্য। মানে কি বাংলাদেশ তাতে কি পাবে? হ্যাঁ, তিনি হয়তো জামায়াত, এটা জয় হবে জামায়াতের, জয় হবে হিজবুত তাহরিরের, জয় হবে হামাসের, জয় হবে মৌলবাদীদের, তাই না? কিন্তু প্রকৃতপক্ষে যারা গণতান্ত্রিক আদর্শে বিশ্বাসী, এটাতে তাদের পরাজয় ঘটবে। তাদের পরাজয়ের এই উৎসবের কি পৌরোহিত্য করবেন তারেক রহমান? এটা তো আমার প্রশ্ন। আমি মনে করি যে তাকে আরো বেশি উদার এবং স্বাভাবিক বাস্তববোধ সম্পন্ন নেতা হতে হবে। তাকে যারা, আমি আপাতত যেটা দেখতে পাচ্ছি, আমার মনে হচ্ছে তাকে একটা ধরে বেঁধে রাখা হয়েছে। তিনি প্রায়, শুনুন, আমি এখনো পর্যন্ত একটাও তারেক রহমানের মুখ থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে কোনো বক্তব্য শুনিনি। তিনি ঘরোয়া রাজনীতির বিষয়ে অনেক কথা বলেছেন, সেগুলো প্রশাসনিক কথা বলেছেন, যে প্রশাসন থেকে মানুষের কি উপকার দিতে পারেন সেই বিষয়ে অনেক কথা বলেছেন, কল্যাণকামী অনেক প্রকল্পের কথা বলেছেন। কিন্তু একটা দেশের দৃষ্টি কি, মানে দৃষ্টিভঙ্গি কি, যেটাকে বলা হয় বিশ্ব চেতনা বা ওয়ার্ল্ড আউটলুক, সেটা কি, সেটা সম্পর্কে কিন্তু এখনো কোনো মন্তব্য শুনি। ফলে আমার কাছে এটাই মনে হচ্ছে যে তারেক রহমান এই দায়িত্বটা অন্যদের উপর, যাদের উপর ছেড়ে দিয়েছেন, তারা কিন্তু কার্যত বাংলাদেশের ক্ষতি করে ফেলছে। এটা তার বোঝা উচিত। অথবা তাকে ব্যর্থ প্রধানমন্ত্রী প্রমাণ করার চেষ্টা করছেন কেউ কেউ। আমরা অনুষ্ঠান শেষ করব। আপনি আমাদের সময় দিয়ে আমাদের তথ্য সমৃদ্ধ করলেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।